এরপর আমরা একদম একটা ভিন্ন প্রসঙ্গে ঢুকে পড়ছি, সেটা হচ্ছে মনের অরণ্য। হ্যাঁ, ঠিকই, মনের অরণ্য। আমি এতক্ষণে বুঝতে পারলাম ডক্টর সুর কেন এই প্রসঙ্গটা রেখেছেন। এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ মনেরও অরণ্য রয়েছে, কারণ এই অনুষ্ঠানের সঙ্গে এটার যে কোথায় রিলেশনশিপ এবার আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। কারণ আমাদের জীবনটা অনেকটা সেই অরণ্যের মতো। আপনারা হয়তো অনেকেই ছোটখাটো ট্যুরে গেছেন বা এটা আমরা শুরুর দিকে একটা পায়ে চলা পথ পাই, সেখানে যাওয়াটা যতটা সহজ, যত আমরা ধীরে ধীরে কোর এরিয়াতে প্রবেশ করি সেটা বোধহয় জটিলতা আরও বাড়ে। সেটা অনেকটা আমাদের জীবনটাও খানিকটা থাকে। শুরুর দিকে বাবা মা বা শিক্ষক শিক্ষিকারা ভুল করলে দেখিয়ে দেওয়া কিংবা নানা রকম অনুভূতিগুলো খুব সহজেই আমরা প্রকাশ করতে পারি বা কখনো শুধরেও দেন তারা। কিন্তু যখন আমরা এই মধ্য বয়সে এসে পৌঁছই, তখন কি সেই একই রকম অনুভূতিগুলো আমাদের মধ্যে নাড়া দেয়, নাকি অনুভূতিগুলো থাকে তার প্রকাশ ভঙ্গিগুলো বদলে বদলে যায়? আজকে সেই কারণেই আজকের অনুষ্ঠান এই মধ্য বয়সের মন খারাপ। আমি ডক্টর পানের কাছে চলে যাচ্ছি, উনি যদি একটু প্লিজ আমাদের এক্সপ্লেন করেন বিষয়টা কি। সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভাতৃপ্রতিম ডক্টর সজল সুরের এই প্রোগ্রামটাতে আপনারা সবাই মিলে উৎসাহ নিয়ে এসেছেন এবং যেভাবে পার্টিসিপেট করেছেন, এটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দ। কেন সজলকে আমি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার মনে করি আছি। তো প্রসঙ্গটা হচ্ছে যে মাঝ বয়সের মন খারাপ। জঙ্গল জার্নাল দেখতে দেখতে যেমন শ্রেয়সী বললো, অনেকটা আমারও সেরকম মনে হচ্ছিল যে এটা কোথাও গিয়ে কি জঙ্গল জার্নালের মধ্যে যে আনন্দ আছে, আমরা কি কোথাও এরকম একটা ব্যাপার ঘটছে যে যেখানে আমাদের ওই মনের অরণ্যের মধ্যে এমন কিছু কালাখেঁচা পাখি ছুঁয়ে এসে এমন কিছু লিখে যাচ্ছে যেটা বোধহয় আমাদের ভালো লাগছে। সেই জন্য প্রথমে মনে হচ্ছিল যে বোধহয় বিষয়টা যতটা প্রাসঙ্গিক নয়, এখন মনে হচ্ছে বোধহয় হয়তো প্রাসঙ্গিক। তো সেই সূত্রে আমার বসে বসে ভাবছিলাম, আমার একটা ছোট্ট দুষ্টু বাচ্চার কথা বলি। ওই দুষ্টু বাচ্চাটা, আমাদের কিছু কিছু বাচ্চা দেখতে হয় তাদের ADHD থাকে, অটিজম থাকে। তো ওই দুষ্টু বাচ্চাটা একদিন এলো, এসে তার বাবা মা চেম্বারে ঢুকেই তাকে বললো যে যা 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 দাদুকে গিয়ে একটা হামি দিয়া। আমি শুনেই তো থমকে গেলাম, মানে দাদু পর্যায়ে চলে গেছি প্রায়। সেটা মনের দিক থেকে একটু একটা ভালো লাগলো আমি বলবো না, ওটাই বোধহয় মন খারাপ। বাচ্চাটা এলো, চকাশ করে একটা চুমু খেলো, সেটা খারাপ লাগলো না, কেননা এই বয়সে পৌঁছে চুমু হামির সম্ভাবনাগুলো খুব কমে গেছে জীবন থেকে। তো কাজেই সেটা যেমন তৃপ্তি দিল, ঠিক পাশাপাশি এটাই ভাবলাম যে বোধহয় দাদুর বয়সে পৌঁছে যাবার মতন সম্বোধনে যখন পৌঁছে গেছি, তখন ভাবার বিষয় কি পেলাম কি পেলুম না ইত্যাদি। এই প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে। সেই ছেলেটির বয়স হচ্ছে 25। ছেলেটি একদিন এলো, এসে আমাকে বলল যে আমি মিড লাইফ ক্রাইসিসে ভুগছি। মনে মনে ভাবছি, মস্ত এঁচড়ে পাকা ছেলে, 25 বছর বয়স, সে বলছে মিড লাইফ ক্রাইসিসে ভুগছি। আমি বললাম কি, মুখে তো সেটা বলা যায় না। কি সমস্যা হয় তোমার? আমাকে বলছে যে আমার মাত্র 25 বছর বয়স, আমার এর মধ্যেই 3টে ব্রেকআপ হয়ে গেছে। তো ডাক্তারবাবু, আপনার কাছে এসেছি যে আমার যদি 4র্থ ব্রেকআপ হয় তাহলে কিন্তু আমার এটা মিড বয়স। আমি চমকে গেলাম কথাটা শুনে। আমি আবার তাকে বোঝালাম যে ভাই, তোমার এই যে ব্রেকআপের
যে ব্রেক, সেইটাকে রিপেয়ার করবার মতন ব্রোকারি তো আমি করি না, ডালহৌসি চত্বরে হয়তো হতে পারে। তোমার যেটা দরকার সেটা হচ্ছে যে ব্রেক স্পিডে তুমি সম্পর্ক, রিলেশনশিপ এটার দিকে যাচ্ছ, সেখানে একটুখানি ব্রেক মারতে হবে। আর এই ব্রেক মারাটা আমার চেয়ে অনেক ভালো শ্রেয়সী ম্যাডাম পায়, আমি ওনার কাছে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু চেম্বার থেকে ফেরার সময় মাথায় এলো কথাটা যে সত্যি মাঝ বয়সটা কখন। খুব ইন্টারেস্টিং যে আমাদের ব্রেনের মাঝ বয়স কিন্তু অনেক আগে থেকে শুরু। 22 বছর বয়সে আমাদের মস্তিষ্কের পারফরমেন্স পিকে পৌঁছে এবং এইটা চলতে থাকে মোটামুটি 26 থেকে। 27-এর পর থেকে দেখা যাচ্ছে যে কিছু কিছু কোগনিটিভ এবিলিটি, কিছু কিছু এক্সিকিউটিভ ফাংশন, মানে আমাদের মস্তিষ্কের বেশ কিছু কিছু ক্ষমতা যেগুলো আমাদের দৈনন্দিন জীবনযাপন করতে সাহায্য করে, যেমন ডিসিশন নেওয়া, প্ল্যানিং করা, আবেগ নিয়ন্ত্রণ করা, ফোকাস করা, মেমোরি, এগুলো সেইগুলো একটু একটু করে কমতে থাকে। একটা ছোট স্টাডি আছে, সেই স্টাডিতে ড্রাই হয়ে যাচ্ছে, সেজন্য সেই স্টাডিতে বলছেন, ওটা বোধহয় একটা ইলিনয় ইউনিভার্সিটি স্টাডি ছিল, সেখানে আর্ট ক্র্যামার বলে এক ভদ্রলোক বলছেন যে 27-এর পর থেকে মোটামুটি প্রতি ডিকেড, মানে 12 বছরের মধ্যে 1 পয়েন্ট করে আপনার মস্তিষ্কের যেগুলো যেগুলো উন্নত ক্ষমতা, যেটার জন্য আমরা হিউম্যান বিইং অন্যদের থেকে আলাদা, সেই জায়গাটাতে 1 পয়েন্ট করে কমবে। এটা আমরা কি করে দেখি? একটা স্কেল ইউজ করি আমরা, শ্রেয়সী ম্যাডামরা প্রায় ইউজ করেন, ওটার নাম হচ্ছে মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশন। 30 পয়েন্টের একটা স্কেল, এবং ইন্টারেস্টিংলি সেটা দেখা যাচ্ছে যে ওই যে 1 পয়েন্ট করে কমা, 3 থেকে 4 পয়েন্ট কম হলেই কিন্তু আপনার অনেক কিছু জায়গাতে কিন্তু বয়সের ছাপ পড়তে পারে, মানে মস্তিষ্কের যে যে কাজ সেই জায়গা। তো সুতরাং বলার বক্তব্য এটাই যে ব্রেনও যেন ঠিক করে নিয়েছে যে একটা সময়ের পর থেকে সে বুড়ো হতে শুরু করবে। সুতরাং এটা একটা ইনএভিটেবল প্রসেস, যেটার মধ্যে দিয়ে আমাদের সবাইকেই যেতে হবে। কিন্তু এখানে ভালো খবরও আছে। ভালো খবর হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের স্পিড, ব্রেনের স্পিডটা যেমন ওই বয়সগুলোতে অনেকটা বেশি থাকে, মানে আমরা যে বয়সগুলোর কথা বলছি 20-30 এই বয়সগুলোতে, এটাকে আমরা বলি ফ্লুইড ইন্টেলিজেন্স, মানে আমরা বলি কে কতটা স্মার্ট, এটা খুব বেশি। কিন্তু যত মাঝ বয়সের দিকে যাবে তখন তার কিন্তু ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স, যেটাকে আমরা অনেক সময় জ্ঞান, উইজডম, সেটা কিন্তু হয়। সুতরাং এটা একটা ভালো খবর। সুতরাং এখানে যারা যারা আমাদের বয়সী রয়েছেন, তাদের যদি কেউ ওই টিন এজের ছেলে মেয়ে থাকে, তাদেরকে যদি তারা বারণ করেন কোনো কিছু করতে, তাহলে আমার মনে হয় খুব একটা বোধহয় খারাপ কিছু তারা পরামর্শ দিচ্ছে না, বোধহয় শোনা উচিত, কেননা তাদের উইজডমটা বোধহয় বেশি। এটার সাথে সাথে আর কি পরিবর্তন হয়? যে পরিবর্তনটা হয় সেটা হয় হরমোনাল চেঞ্জ। এলপিজি গ্যাসের দাম বাড়ে আর এইচপিজি দর কম। এইচপিজি হচ্ছে হাইপোথ্যালামো পিটুইটারি গোনাডাল অ্যাক্সিস, দুটো থাকে এখানে, এবং এটা একটা এমন একটা হরমোনের জন্য চেইন তৈরি করা হয়েছে যে যেটা আমাদের বেশ কিছু কিছু কেমিক্যাল শরীরের মধ্যে যোগ পাঠায়, যার জোরে আমরা বেঁচে থাকি বা অনেক কিছু শারীরবৃত্তীয় কাজ করি।
আর এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে টেস্টোস্টেরন, যেটা দেখা যাচ্ছে 40-এর পর থেকে কিন্তু প্রতি বছর 1% করে কমে। তাহলে এর যে ফলশ্রুতি, তার ফলে কিন্তু আমাদের বয়স বলে যে ব্যাপারটা, সেইগুলো কিন্তু আস্তে 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 কিছু ছাপ ফেলবে। এটা গেল বিজ্ঞানের। এবারে আমাদের যদি সোশ্যাল লাইফের কথা ভাবি, আমরা ফ্যামিলি লাইফের কথা ভাবি, সেখানেও কিন্তু আমূল পরিবর্তন হতে থাকে যখন আমরা টিন থেকে, অ্যাডোলেসেন্স থেকে আমরা অ্যাডাল্টহুড, মিডল এজে পৌঁছে যাচ্ছি। একদিকে আমাদের ক্যারিয়ারটা কারো কারো মনে হচ্ছে স্ট্যাগনেট হয়ে গেছে, আর কোথাও গ্রোথ হবে কি না হবে সেটা বুঝে উঠতে পারছি। এটা আমাদের বিষণ্ণ করে মাঝে মাঝে, যারা খুব প্রোডাক্টিভ তাদেরকে খুব হতাশ করে। আবার একই দিকে ফ্যামিলি যে রিকোয়ারমেন্ট, সেগুলো প্রচন্ড বাড়তে পারে, মারাত্মক রকম বাড়তে পারে। একই সাথে আপনার ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের দেখাশোনার ব্যাপার আছে, তাদেরকে বিভিন্ন ব্যাপারে সতর্ক করা থেকে শুরু করে তার ক্যারিয়ার তৈরি করা, তার জন্য আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি তারাও বড় হচ্ছে, সুতরাং আপনার সাথে কোথাও একটা অনুশাসনের জায়গাতে সংঘাত তৈরি হচ্ছে, যেটা অনেক সময় আপনাদের ভালো রাখবে না। এটা আবার এর পাশাপাশি যারা বয়স্ক বাবা মা হয়, সঙ্গে থাকেন বা দূরে থাকেন, কিন্তু দায়িত্ব নিয়েছেন বা দায়িত্ব তাদের, সেখানে একটা কেয়ার গিভার রোল প্লে, এটাও কিন্তু একটা ভীষণ চ্যালেঞ্জিং কাজ, যেটা কিন্তু আমাদের অনেক সময় আমাদের অজান্তেই ক্লান্ত। আর সবচেয়ে মজার কথা, এই জায়গাটাতে পৌঁছে আপনি সারাদিন কাটাকাটি করছেন, আপনার স্ত্রীও হয়তো চাকরিজীবী, তার সাথে সাথে ঘর সামলাচ্ছেন, কিন্তু কোথাও হাততালি কোথাও চলে না। যাই করুন আর তাই করুন, দিনের শেষে প্রশংসার চেয়ে বেশি জোটে যেটা, সেটা হচ্ছে টিকটক মন্তব্য। তো এই সবগুলো মিলিয়ে এই যে মাঝ বয়স, এটা কিন্তু অনেক সময়ই আমাদের এই যে পজ বাটন, সেই পজ বাটনটাকে একটু এগিয়ে দেয়। আমরা বলি অ্যান্ড্রোপজ ছেলেদের, মেয়েদের ক্ষেত্রে মেনোপজ। নেচার এইভাবে তৈরি করে রেখেছে, কোথাও দিয়ে যেন এই সমস্ত কিছু চাপ, দায়িত্ব, সামাজিক পরিস্থিতি, তার বাস্তব পরিস্থিতি, তার নিজের ব্যক্তিগত জীবন, কোথাও দিয়ে তাকে ক্লান্ত করতে শুরু করে। এটাকে কতটা মন খারাপ বলা যাবে আমি জানি, কিন্তু এটা ঠিক যে বেশ কিছু কিছু গবেষণা বলছে যে একটা ইউ শেপের কার্ভ যদি হয়, আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি 37 থেকে 59 এই সময়টাতে একটা আমাদের আনন্দ অনুভূতির জায়গাগুলো অনেকটাই বৃদ্ধি, এবং সেটা খুব সম্ভবত পিকে পৌঁছয় বছর 50 তখন। তাহলে এইটা একটা অনিবার্য জায়গা, যেটার মধ্যে দিয়ে আমাদের সবাইকেই কিন্তু মোটামুটি যেতে হয়, এবং তার মধ্যে দিয়ে আমাদের আবার নতুন উদ্দীপনা নিয়ে পরের দিনটাও শুরু করতে হয়। খুব চ্যালেঞ্জিং। তো সেখানে আমার মনে হয় আমরা কি করতে পারি। আচ্ছা, ধরুন নিজেকে আপনি একটা ইমাজিন করুন যে জীবনের এত কিছু জিনিস আপনি কন্ট্রোল করতে চাইছেন কিন্তু কন্ট্রোল করতে পারছেন। ধরুন না, এমন কিছু একটা হলো, কল্পবিজ্ঞান এসে আপনাকে এমন একটা ককপিটের মধ্যে ঢুকিয়ে দিল, উড়োজাহাজের ককপিটের মতো আপনি ঢুকে গেলেন, সেখানে প্রচুর আলো বাল্ব জ্বলছে, যেখান দিয়ে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারেন। একটা বাল্ব রয়েছে যেটা আপনার ছেলে আপনাকে লুকিয়ে সিগারেট খাচ্ছে, যেটা আপনার হয়তো পছন্দ নয়, হয়তো অ্যালকোহল নিচ্ছে, আপনার পছন্দ নয়, স্টে ওভার করছে রাত্রেবেলায় অন্য কোথাও আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে। তো আপনি এগুলো কন্ট্রোল করতে চাইছেন। কোথাও কন্ট্রোল করতে চাইছেন যে আপনার অজান্তে আপনার স্ত্রী ফেসবুক ঘাঁটছে, কি জানি কিছু নেই তো, আপনার মনের মধ্যে কিছু একটা সন্দেহের আলো জ্বলছে মাঝে মধ্যে, হয়তো কি জানি।
একটা আশঙ্কা, নিরাপত্তাহীনতা ইত্যাদি। এইরকম যদি হতো, আমাদের এতগুলো আলো সবগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারতাম, ভারী সুন্দর হতো জীবনটা। মুশকিলটা হচ্ছে যে এতগুলো আলোকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, সেটা হবে একটা যুবভারতী ক্রীড়াঙ্গনের মতন বিশাল স্টেডিয়াম, যেখানে প্রচুর আলো, আর একটার পর একটা আলো আপনি জ্বলছে দেখাচ্ছেন, তারপরে আপনি ধরা। সুতরাং আমার মনে হয় এই বয়সে পৌঁছে যেটা সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে সবকিছু কন্ট্রোল করতে যাওয়ার চেষ্টা না করা। আপনার ইশারা মতন সবকিছু তো হচ্ছেও না। আপনি নিজের দায়িত্বটুকুর বাইরে গিয়ে যখনই কন্ট্রোল করার জায়গায় যাবেন, বোধহয় কোথাও গিয়ে সেটা বিরক্তি উৎপাদন ছাড়া কিছুই না। আরেকটা জিনিস আমাদের ভালো রাখে না, যেটা হচ্ছে একজন সাইকোলজিস্ট ছিলেন, খুব নাম করা, গিলবার্ট সাহেব। তো উনি বলেন যে আমাদের ব্রেনের আমাদের ব্রেন বেসিক্যালি একটা অ্যান্টিসিপেশন মেশিন, যে সবসময় অ্যান্টিসিপেট করছে আগামী দিন। আর তার ফলে সে ওই আমাদের মোবাইলে যেমন আমরা টেক্সট করি, সে নেক্সটিং করে যাচ্ছে, মানে নেক্সট ইজ হোয়াট। আমি তো ভাবি যে স্যামসাং এর একটা অ্যাড এসেছিল প্রায় বছর 4-5 আগে, নেক্সট ইজ হোয়াট। ব্রেন অনেক আগে ওইসব অ্যাড শিখে গেছে, ও নেক্সটিং করে যাচ্ছে প্রতি মুহূর্তে। নেক্সটিং এই অস্থিরতা আপনাকে ভালো রাখে। তাহলে একটু স্লো হওয়া দরকার। যে পজ বাটন নেচার দিচ্ছে, সেই পজ বাটনটা কোথাও আমরাও যদি নিজেদের মধ্যে একটু আনি। এত দ্রুত ঝুঁকে দিনের শেষে মনে হয় না খুব একটা কিছু আমরা পাবো। এখানে এইটা বলতে গিয়ে মনে পড়ে গেল, কিছুদিন আগে জীবনের এই জায়গাটা নিয়ে ভাবতে গিয়ে একটা লেখা আমি লিখেছিলাম এবং সেটা সজলকে পাঠিয়েছিলাম। সজল তড়িৎ গতিতে সেই লেখাটা বাংলা করে পাঠিয়ে, আমার ইংরেজিটা শোনার পর, ওর বাংলাটা শুনবার পর, মানে দুটো পাশাপাশি শুনবার পর, অবশ্যই আমারটা মন রাখার কথা নয়। আমি জাস্ট বলতে চাই সেটা হচ্ছে যে এই ছেলেটি, মানে যে আমার ভ্রাতৃপতি একটি ডাক্তার বলে আমরা সবাই জানি, কিন্তু সে পাশাপাশি এত অস্বাভাবিক ট্যালেন্টেড আমি খুব কম দেখেছি আমার জীবনে। আমার কবিতাটা ছিল এটা লিখতে গিয়ে হঠাৎ মনে হচ্ছিল যে ওই কখনো আমরা রোদে হাঁটি, কখনো ছায়ায়, কখনো যুদ্ধে মাতি, কখনো মায়ায়। Life after all. I walk in the sunshine, I walk in the shade. Fight I make sometime, love otherwise. Is this what you call the life? Quits the curious time. এটা ছিল আমার লেখা। সজলের মনে আছে কিনা জানি না। ও এটা পাঠিয়ে আমাকে আবার বলেছিল, দাদা তুমি পড়ো। সেজন্য আমি পড়ছি। অনেক হেঁটেছি আমি, না, সূর্যের তলে অনেক হেঁটেছি আমি, আবার হেঁটেছি যেখানে ছিল না আলো। লড়াই করেছি চলতে চলতে পথে, আলো বা আধার বাঁচতে চেয়েছি। কেন কে বা জানে খুঁজতে বসেছি আজ জীবনের মানে এতটা আশার শেষে। এটাই কি তুমি ভালোবাসা বলো পথ? দেখি মুচকি হাসিতে সময় চলছে বেশি। এটা সজলের অনুবাদ আমার কবিতাটার। আশা করি বুঝতে পারছেন যে কোথায় গিয়ে অরিজিনাল সৃষ্টিটাকে ছাড়িয়ে গিয়ে একটা অন্য রসোত্তীর্ণ জায়গায় ও পৌঁছে দিয়েছে। এইটা প্রসঙ্গে আমি একটা ছোট্ট গল্প বলে কথাটা শেষ করব। সেটা হচ্ছে জন ডেনভার, আমার খুব প্রিয় গায়ক,
জন ডেনভার কি তার গ্র্যান্ড প্যারেন্টসরা একটা গিটার দিয়েছে। সেই গিটারটা উনি গান শেখেন, বাজানো শেখেন। তারপরে 12 বছর বয়সে ওনাকে গিটারটা দেওয়া হয়েছে। একটা সময় গিটারটা হারিয়েছে। সেই গিটারটা খুঁজে পাওয়া গেল প্রায় বছর 5-6 পরে। খুব অদ্ভুত ভাবে আবিষ্কার হলো গিটারটা রয়েছে। সেটা পাওয়ার পর বুঝতেই পারছেন জন ডেনভারের মানসিক অবস্থা কি হতে পারে। আনন্দে উদ্বেল হয়ে উনি যেখানে প্রোগ্রাম করতে এসেছিলেন সেখান থেকে ফিরে গিয়ে হোটেলের রুমে বসে ওই গিটারটা নিয়ে সারা রাত ধরে গল্প করছে। ওনার যা যা কথা বলার ছিল গিটারে যা যা কথা বলার ছিল, তার মধ্যে একটা গান দেখি। আমি এই গানটা যদি এখানে এই মাইক্রোফোন সাপোর্ট করে আমি আপনাদের শোনাচ্ছি। না আমার গলায় নয়, ভয় পাবেন না। শুনতে পাচ্ছেন? একটু এগিয়ে দিই। বেশ, যেটা বলার সেটা হচ্ছে যে এই মাঝ বয়সে পৌঁছে আমাদের হারানো গিটারগুলোকে খুঁজে নেওয়ার, আমার মনে হয় সেই গিটারগুলো খোঁজার সময় বোধহয় আমাদের এখন এসে গেছে এবং তার সাথে কথোপকথনগুলো শুরু হবার সময়। যে মানুষটির এই গান, তিনি বেঁচে ছিলেন বোধহয় 52 বছর। মন্টানা বে বলে একটা জায়গায় তার যখন একটা ছোট্ট জেট প্লেন ছিল, ছোট্ট ওনার নিজের পার্সোনাল, ভীষণ প্রকৃতি প্রেমিক, মাঝে মাঝে ঘুরে বেড়াতেন। সেখানে যখন ওই এটা ভেঙে পড়ে তখন ওনার বয়স মাত্র 52। তার আগে কিন্তু উনি আমাদের সানশাইন অন মাই শোল্ডার্স দিয়ে গেছে। এই বয়সে পৌঁছে আমার মনে হয় আমাদের সেই চেষ্টাটা করা উচিত, পুরনো গিটার, হারানো গিটারগুলোকে খুঁজে নেওয়া, ধুলো থেকে সেটাকে বের করে তার সাথে অসমাপ্ত গল্পগুলোকে আবার শুরু করা। এটুকুই। নমস্কার।